উন্নতি হই এটা এটা আমার ভাইরাল ভাই আগে কি করতেন আর এখন কি করেন? মোটামুটি 10-12 বছর আগে থেকে আমি বেকু গাড়ির ব্যবসা করতাম, এক্সকেভেটরের। মানে এক্সকেভেটর বেকুর ব্যবসা করতেন? মানে ওটা মানে কিনে আমার নিজেরই ছিল? আমার নিজেরই ছিল। কয়টা ছিল? 4টি গাড়ি ছিল আমার। মানে বিক্রি করে দিয়ে এখন এই ক্ষেত খামারে কাজে লাগিয়ে পড়ছি। তো আপনি আগেই ভালো ছিলেন না বর্তমানে ভালো আছেন? গাড়ির ব্যবসার ভিতরে কি প্রথম যে সময় গাড়ির ব্যবসা গেছিলাম তখন গাড়ির ব্যবসাটা উন্নত মান ভালো ছিল, ইনকাম ছিল। এমন ডাউন খাইছে গাড়ির কোনো ব্যবসা নাই। তবে আলহামদুলিল্লাহ আমি এই খ্যাত খাত দেখলাম, চিন্তা ভাবনা করে দেখলাম যে সৎ পথে ভাত খাবার গেলে কৃষি পথে যাইতে হবে। তো এই কারণে আইসি আলহামদুলিল্লাহ আজকে 3 বছর আইসি মোটামুটি। তা আল্লাহ আমার যাই হোক ভালোভাবে চলাইতেছে তাই মালিকই। তার মানে ভেকু এবং গাড়ি ব্যবসা বাদ দেওয়ার পরে ওইখান থেকে প্রাকৃতিক ভাবে গরু ছাগলে আপনি লাভবান এবং মনেও শান্তিতে আছেন? মনেও শান্তিতে অনেক সুখী শান্তিতে আছে দেখা যায়। তাহলে আপনি কি ভুল করেন নাই, সঠিক পথেও নাইছেন? আমার সঠিক পথেই আছে। আচ্ছা, একটা গরু যদি 50,000 দিয়ে কিনে 1.5 লাখ টাকা যদি বিক্রি করে ওইখানে আরো 50,000 খরচ আছে। এই সরে আমি তো মনে করি খরচই নাই। কথা কি সত্য? কথা ঠিক আছে। ওই পুরিনারসে এই জায়গাটা লাভবান অনেক বেশি হবে। মানে আমাদের এলাকায় ওই সমস্যা নাই, আমাদের এলাকায় জমির দামও কম। আর তারপর খোলা শহরে গরু পালা, টাটিতে গরু যে গরু 6 মাসে বলবে, আমি আশা করি আমাদের এলাকায় এই গরু 4 মাসে এই গরু হবে। কি কারণে আমাদের এলাকায় খোলামেলা তো কোনো প্রয়োজন নাই, কোনো নাই। এই কারণে এই এলাকার গরু বছর কিন্তু প্রতি টাকা কিন্তু মোটা হয়, তাই না? দেশ বিদেশের সকল প্রাণপ্রিয় বন্ধুরা, মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলের কাছে আকুল আবেদন জানাচ্ছি। আজকে আমি আশ্চর্যময় প্রতিকূল পরিবেশের মাঝে বসবাসকারী এক সবুজ আলী মোল্লার গল্প শুনতে মানিকগঞ্জ থেকে ঢাকা আরিচা মহাসড়ক পার হয়ে এই মুহূর্তে আছে আমি আরিচা ঘাটে। আর এই আরিচা ঘাট থেকে আমরা এখন যাব গলন্দচরের উদ্দেশ্যে। আর আপনারা আজকে দেখতে পাবেন গলন্দচরে সবুজ আলী মোল্লা নামে একজন ব্যক্তি, ভদ্রলোক, সে বেকুর ব্যবসা বাদ দিয়ে, যে অনেক বড় একজন বেকুর ব্যবসায়ী ছিল, এই গাড়ি ব্যবসা বাদ দিয়ে সে কেন এই দুর্গম চরে গলন্দচরে অবস্থান নিয়েছে এবং পশু পাখি গরু ছাগল, বিশেষ করে গরু এবং ছাগল ভেড়া লালন পালন করে আজকে সে স্বাবলম্বী। 4টি বড় বড় বেকুর ব্যবসা ছিল যার, সে বেকুর ব্যবসা বাদ দিয়ে আজকের খামার করে সেই সবুজ আলী মোল্লা তার জীবনকে পরিবর্তন করেছে। সে কেন দুর্গম চরে অবস্থান নিল এবং এই চরে কোনো ডাকাতের সমস্যা আছে কিনা, চোরের সমস্যা আছে কিনা, আজকে সে কিভাবে স্বাবলম্বী হয়ে গেল এবং তার নিজেকে কিভাবে পরিবর্তন করলো, এত বড় ব্যবসা বাদ দিয়ে সে গরু ছাগল ভেড়া লালন পালন পিছনে কেন ছুটলো এবং তার জীবন কাহিনী তুলে ধরতে আজকে মনোযোগ সহকারে আপনাদের সকলকে জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য। তাই তো আমরা এখন অবস্থান নিয়েছি মানিকগঞ্জ জেলার শিবালা থানা আরিচা ঘাটে, যে ঘাট থেকে এই যে পদ্মা নদীটি দেখতে পাচ্ছেন, এই পদ্মা নদীটি পাড়ি দিয়ে চলে যাব আমরা সেই গলন্দচরের উদ্দেশ্যে। আর এই গলন্দচরটি গলন্দ উপজেলা দৌলতদিয়া ইউনিয়নে রাজবাড়ী জেলায় অবস্থিত। সেই গলন্দচরের সবুজ আলী মোল্লা জীবন কাহিনী আপনাদের মাঝে আজকে আমি দেখাবো। সামনে যে চরটি দেখতে পাচ্ছেন, এই চরটির পরের চরটি হচ্ছে গলন্দচর। তাই তো আমরা এখন নদী মাঝখান দিয়ে ছুটে চলেছি নৌকার উপর দিয়ে। আপনারা যদি কেউ আসতে চান অবশ্যই সকাল 9টার সময় খারচরে এসে নামতে হবে। আমরা ইতিমধ্যে এসে নেমে গেছি আর এখনই আমরা চলে যাব 1 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে সেই গলন্দচরের উদ্দেশ্যে। চর মানেই ভাঙ্গা গড়া জীবন,
নদীর সাথে লড়াই করে বেঁচে থাকার এক আপ্রাণ চেষ্টা। তাই তো শোভাজ আলী মোল্লা এই যে দুর্গম চরটি দেখতে পাচ্ছেন, এই দুর্গম চরে বেঁচে থাকার জন্য চলে এসেছে। সে অবস্থান নিয়েছে ভেড়া ছাগল লালন পালন করার জন্য। নদী গর্ভে সর্বোচ্চ হারিয়ে আশ্রয় নিতে হয় খোলা আকাশের নিচে এই চরে মানুষদের। তাই তো শহর ছেড়ে কেন সে শোভাজ আলী মোল্লা দুর্গম চরে অবস্থান নিল, এটাই আমার একটা ভাবার বিষয়। এইবারে ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব রাজবাড়ী জেলা গলন্দ উপজেলা দৌলদিয়া ইউনিয়নে, যেখানে অন্যান্য চর থেকে নদী ভেঙে তারপরে মানুষজন এই চরে এসে অবস্থান নিয়েছে। তাদের সাথে এই শোভাজ আলী মোল্লা এসে অবস্থান নিয়েছে এই গলন্দ চরের উদ্দেশ্যে। এখনও এসব জনপদে মানুষের সংগ্রামী জীবনের গল্প অনেকটাই ভিন্ন রকম, কারণ এখানকার এই মানুষগুলো আধুনিক জীবন থেকে অনেকটাই দূরে। কারণ এখানে কিন্তু স্কুলের ব্যবস্থা নেই, গাড়ি ঘোড়ার ব্যবস্থা নেই কোনো শিক্ষা প্রতিষ্ঠান। এখান থেকে মাইলের পরে মাইল পেরিয়ে তারপরে নদী পাড়ি দিয়ে যেতে হয় আরিচা এবং মানিকগঞ্জ অথবা রাজবাড়ী ফরিদপুরের উদ্দেশ্যে চিকিৎসা শিক্ষার জন্য। তাই তো আমরা এসেছি এই গলন্দ চরে। বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন কতগুলো ছাগল একসাথে ছেড়ে দিয়েছে। কোনো আশেপাশে মালিক নেই, মালিকবিহীন এই ছাগলগুলো ভেড়াগুলো একসাথে সারাদিন খাবার খাচ্ছে। ঘাসের কিন্তু আর অভাব নেই, যেখানে অফুরন্ত পাহাড়ের মতো ঘাস, শুধু সবুজ আর সবুজ। এ যেন বাংলাদেশের মিনি সুইজারল্যান্ড যাকে বলা হয়। এই বাংলাদেশে এই দুর্গম চরে মানিকগঞ্জের চরে এইখানে স্বাধীন মতো সবাই খাবার খাচ্ছে। এক একজনের শরীর দেখেন তরতাজা, কি সুস্বাস্থ্য, ঠিক আছে, সবারই শরীরগুলো চিকচিক করতেছে, এতটা সুন্দর। ঘাসের অভাব নেই। এই সবগুলো ছাগল খাবার খেতে 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 এতটা পরিস্থিতি হয়েছে, সবারই পেটে জায়গা নেই, এইরকম পরিস্থিতি। আর সবগুলা ছাগল দেখেন খাবার খাচ্ছে কি সুন্দর করে। দেখেন এই যে পাশে দেখেন, এই যে পাশে দেখেন কি সুন্দর খাবার খাচ্ছে। এই যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন, এখানে প্রায় বাংলাদেশে মনে হয় সুইজারল্যান্ডের মতো এতটা সুন্দর। এই যে দেখেন, এই যে সামনে দেখেন, এই যে ছাগল গরু কিন্তু অভাব নেই, কত সুন্দর খাবার খাচ্ছে, কত সুন্দর ঘাস দেখেন। বাড়ি থেকে ছেড়ে দিয়েছে একজন ভদ্র মহিলা, সে কিন্তু এগিয়ে এসেছে একটা এই ছাগল এবং ভেড়া দেখার জন্য। আসুন তার সাথে কথা বলে এই চরে বিস্তারিত জেনে নেই এবং তার সুখ দুঃখগুলো জিগে নেই। আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? আপা, এই যে চরটা আমরা এই মুহূর্তে আছি, এটা কি চর বলে? গলন্দ চর না? আচ্ছা, এই যে আপা, এই যে পিছনে যে ছাগল ভেড়া, ওই ছাগলগুলো কি আপনার? আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে ঘাস দেখতে পাচ্ছি আপা, না অফ্রান্ত ঘাসও অভাব নাই। মনের শান্তি মতো ছাগল খায় কেমন? এগুলো ভালোই খায় না? ইচ্ছা মতো খাবার খায়। আচ্ছা, এই যে ইচ্ছা মতো যেরকম ছাগলও খাবার খায়, এরকম আপনারা সুবিধা মতো মনে ইচ্ছা মতো কি লালন পালন করতে পারেন না? পারি। হ্যাঁ, না পারলে আর কি সবাই বাড়ি 15টা 16টা 12টা 13টা আছেই, গরু আছে ছাগলও আছে, 8টা 9টার নিচে কারো নাই। বুঝতে পারছি। তার মানে এই যে পিছনে যে বাড়িগুলো না, আপনাদের বাসাতে এই চরে তাই না? আচ্ছা, এই পিছনে এই বাড়িগুলো যারা এখানে বসবাস করতেছে, তারা কি গরু আর ছাগল ভেড়া এগুলো লালন পালন করার জন্য কি চরে আছে না অন্য কোনো উদ্দেশ্য আছে? না, এগুলা করার জন্য, ছাগল গরু জমি চাষ করার জন্য, এগুলার জন্য। কৃষি খামারের পাশাপাশি গরু ছাগল লালন পালন করা, এইটাই তো মেন উদ্দেশ্য। এমনি কৃষি খামারের জন্য এখানে কি 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 বিখ্যাত বা কি হয়? কি কৃষি খামারে কোন কোন ফসল ভালো হয় এখানে? ফসল টমেটো বনে, তারপরে তিল বনে, শস্য বনে, ভুট্টা এদিকে নাই, ভুট্টা ওইদিকে, ওই সাইডটা ভুট্টা হয় না? এদিকে মানে খালি যে কোনো এক ফসলই বেশি। এই টমেটোর সিজন মার গেল, পরে মানে তিল। তাছাড়া না আপনার যে ছাগল আর ভেড়া লালন পালন ছাড়া, গরু বাছুর লালন পালন ছাড়া, তাছাড়া আপনার ইনকাম সোর্সের রাস্তা আর কি কি? আর কোনো ইনকাম নাই ভাই। তার মানে এই চরে যেই আসুক, যেই চলাচল করুক এবং যেই বসবাস করুক, তাদের প্রধান উদ্দেশ্য কি গরু ছাগল ভেড়া এগুলো লালন পালন করা। এগুলার জন্যই এই চরে বাড়ি। এই গরু ছাগল ভেড়া না লালন পালনের জন্য সমস্যা কি কি দেখেন? কোন চোর ডাকাত ঝামেলা আছে না? হ্যাঁ, এমনি কোনো ঝামেলা নাই। এমনি ভাই কি বেশি সময় কি এই খামারের পিছনে সময় দেয় না আপনি বেশি সময় দেন? আমি বেশি সময় দেই। হ্যাঁ, তো আবার পরে
এতে কাজ করে, অন্য জায়গায় কাজ কাম করে। অন্য জায়গায় কাজ করে। তার মানে এই ফ্যামিলির গরু ছাগল ভেড়া যা যা আছে সম্পূর্ণ দায় দায়িত্ব এবং খোঁজ খবর রাখা, লালন পালন করা, এগুলো সবকিছু আপনিই? আমি করি। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, এই দুর্গম চরণে আপনি একজন মহিলা মানুষ হয়ে এই যে চলাচল করেন, এমনি কোনো দুর্ঘটনা জাতীয় বা নেতা মেতা ঝামেলা, এমনি নেশা করে উৎপাত অথবা চোট বাটপার বা ছিনতাইকারী উৎপাত বা ডাকাতে উৎপাত এরকম কিছু দেখেন না? না, হ্যাঁ, কোনো কিছু। কারণ যেমন বাড়ি আপনার পিছনে এই যে ছাগল ভেড়া নিয়ে আপনি দুর্গম চরে যে একা একা চলাচল করতেছেন, আশেপাশে মানুষ নাই, এমন কোনো ঝামেলা দেখেন না? না, হ্যাঁ, কোনো ঝামেলাই নাই। আচ্ছা, তাহলে আপনার মতো যদি আমি বসবাস করি এই চরে বা আমার মতো তো আর কেউ এই চরে বসবাস করে, তাও বসবাস করে পারবো। পারবো না? হ্যাঁ। এমন কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নাই। আচ্ছা, ওইটা থাক থাক। এই চরে জমি না আপনি যে নিছেন, ওই জমিগুলো ভাড়া দেন কিরকম? এই যে বাড়িগুলো করছেন জমি মানে ভালো সরেশ আছে কি নিশ আছে। আচ্ছা, ভালো গুলো এই যে আপনার বাড়ির পাশে তো কেউ বাড়ি করে, বাড়ির পিছন দেই ওইটাও কি কয়, বাড়ির পিছন দেয়া আছে 3000 আছে, 2500 আছে, 3000 2500 এরকম। এর ভিতরে কারো খাতে থাকলে আরো কম রাখা যায়। বুঝতে পারছি। জমিওয়ালা। তার মানে যারা মেন জমিওয়ালা হয়তো পরিচিত বা কারো মাধ্যমে বা মাতবারের মাধ্যমে আসলে পরে আরো কম রাখা যায়। বুঝতে পারছি। ঠিক আছে আপা, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর একটা বিষয় নিয়ে কতদিন আছেন এই চরে? এই তো 1 বছর। 1 বছর না? এই 1 বছরে গরু ছাগল লালন পালন করে কি মনে হতেছে? এই চরে কি আইসা কি ভালো লাগতেছে না এসে লস করছেন? ভালো লাগতেছে। ভালো লাগতেছে। আর 5 বছর থাকে বলে তাই তাহলে আল্লাহ ভালো কিছু করতে দিব এই চরে। হ্যাঁ, বুঝতে পারছি। এই যে যে গরু বাছুর, এই যে ভেড়া, এই যে অনেকগুলা ভেড়া একসাথে লালন পালন হচ্ছে, এই যে যে খাবার খাচ্ছে, এমনি কোনো কি কয় শিয়াল বা কুকুর এরকম কোনো ঝামেলা? শিয়াল কুকুরের ঝামেলা আছে। আছে না? একটু দেখে শুনে রাখতে হয়। হ্যাঁ হ্যাঁ, শিয়াল এই যে আমার 3টা ছাগল খেয়ে লাইলো। একবার খেয়ে লাইছে? একবার এই যে এরকম ইয়ারসে বড় বাচ্চা খেয়ে লাইছে। কোন কি? তার মানে শিয়াল কুকুরের ঝামেলা আছে, আর কোনো সমস্যা না নেই? না, এই যে শিয়াল এই যে এখন হলে মানে বর্তমানে বেশি। বুঝতে পারছি। 3টা ছাগলের বাচ্চা খেয়ে ফেলাইলো, ভেড়ার বাচ্চা খাইলো, বড়। আচ্ছা আপা, আপনি যে বললেন না 5টা বছর থাকতে পারলে ভালো হতো, আপনি কি মনে হয় না যে আপনি যদি সত্যি সত্যি এরকম ছাগল ভেড়া লালন পালন করে 5টা বছর যদি এই চরে থাকতে পারেন, তাহলে জীবনে আল্লাহ ভালো কিছু করতে দিব? ভালো কিছু। হ্যাঁ, এটা কি আপনি আশাবাদী? আচ্ছা, দেখেন দর্শক বিন্দু, আপা কিন্তু 1 বছর ধরে এই চরে আসছে, নতুন আসছে, কিন্তু এই চরে এতটাই সুবিধা ছাগল ভেড়া গরু লালন পালনের জন্য। এখানে আপা কিন্তু নিজে এসে নিজেকে সাকসেস মনে করছে। কারণ হচ্ছে এখানে গরু ছাগল এইভাবে ছেড়ে দিয়ে হাজার হাজার গরু ছাগল এইভাবে লালন পালন হচ্ছে এবং মানুষ করছে। কিন্তু এইখানে আপা বলতেছে যে 5 বছর যদি 5-7 বছর বা 10 বছর থাকতে পারে, সে এই চরে থেকে ভালো কিছু জীবনে করতে পারবে। এটা আপার দীর্ঘ বিশ্বাস এবং আপার আশা। আপনারা সকলে আমাদের ভিডিওর সাথে থাকবেন এবং সবসময় দেখবেন। এবং আপনারা দূর দূরান্ত থেকে যদি কেউ আসতে চান, এই চরটি স্থান হচ্ছে গলন্দ চর। দেখতেই তো পাচ্ছেন বন্ধুরা, কতটা সুন্দর দেখা যাচ্ছে। প্রকৃতি মায়া ঘেরা চরে কতই না সুন্দর মানুষ বসবাস করছে এবং তার সাথে এই গরু বাছুর ছাগলগুলো একসাথে কিভাবে চলাচল করছে, খাবার খাচ্ছে। আপনারা নিজেরাই বাস্তবে যদি কখনো দেখতে মন চায়, সরাসরি আসতে পারবেন এই চরে এবং নিজেরাই এসে বাস্তবে দেখে যেতে পারবেন। বাংলাদেশের মানুষ কতই না কত দূর দূরান্তে ঘোরাফেরা করে থাকে, কিন্তু এই চরটি এতটাই মায়া ঘেরা, এতটাই সুন্দর, এখানে আসলে মনে হয় আর কখনো আমি অন্য কোথাও আর ছুটে না যাই। বারবার প্রকৃতির মাঝে আমার কেনই যে আসতে মন চায় আমি নিজেও বুঝতে পারি না। আমরা এখন সেই সবুজ আলী মোল্লার বাসার দিকে যাচ্ছি, আর আপনারা আমার সাথে চলুন। আজকে আমরা তার বাসা দেখবো এবং পুরো চরটি ঘুরে ঘুরে দেখবো সে কোন গলন্দ চরে বসবাস করে, দেখতে কেমন সেই গলন্দ চরটি। আপনারা নিজেরাই আমার সাথে চলে আসুন। মনোযোগ সহকারে এই দৃশ্যটি দেখুন। একজন মেয়ে মানুষ সে বাড়ির আঙ্গিনা থেকে মাটি নিজেই কেটে নিজেই মাজাই করে নিয়ে যাচ্ছে তার বাড়ির জন্য।
আপনারা দেখতে পাচ্ছেন যে জায়গাটি দেখা যাচ্ছে এটা হচ্ছে গরু ছাগল রাখার জায়গা এবং খাওয়ানোর জায়গা, আর এটা হচ্ছে সেই গলন্দ চর। এই যে স্থানটি দেখতে পাচ্ছেন, এই যে দেখেন এটা হচ্ছে গরুর ঘর, এখানে ছাগল এবং গরু রাখা হয়ে থাকে। এই পুরো চরটি হচ্ছে সেই গলন্দ চর। এখানে দেখেন ছোট ছোট গাছ রোপণ করা হয়েছে, লাউ, কুমড়া, মিষ্টি লাউ, এই সব গাছগুলো। কত সুন্দর এই প্রাকৃতিক গলন্দ এই চরটি। ছোট ছোট এরকম বাড়ি ঘর তৈরি করে মানুষ রেখে দিয়েছে। আর এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এই ঘর কিন্তু নতুন করে তৈরি করা হচ্ছে এবং দূর থেকে এসে মানুষ এখানে নতুন করে খামার করার জন্য এখানে অবস্থান নিচ্ছে। এটা হচ্ছে সেই নতুন বাড়ি, নতুন ঘর। এটা হচ্ছে গলন্দ চরের স্থান। এখানেই নতুন করে সে খামার করবে, তাই তো এসেছে দূর থেকে এই গলন্দ চরে। আজকে আমরা সবুজ আলী মোল্লাকে খুঁজে যাচ্ছি, তাকে দেখছি কোথায় তাকে পাওয়া যায়, তাকে খুঁজবো এবং তার সাথে কথা বলবো, এবং সে কিভাবে গরু ছাগল ভেড়া লালন পালন করছে এবং এত বড় ব্যবসা বাদ দিয়ে আসল মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখি। আমরা অবশ্যই খুঁজবো এবং পাবো ইনশাল্লাহ। আপনারা থাকুন আমাদের ভিডিওর সাথে। তুমি যে একটা কথা বললা আমাকে, এই যে গরু রাত্রে শুয়ে থাকে চরের মাঝখানে, এক একজনের বাড়ি গরুতে যায়, আবার কারো বাড়ি গরু যায় না, এতে তো সমস্যা হয় না? হ্যাঁ, এই যে উদাম চর যেখানে কোনো মানুষজন নেই, এই যে নদীর সাথে যে চরটি ছিল, আগে ছিলাম ওই বৈষ্ণবী চরে, তার মানে আমার মানিকগঞ্জ জেলার পাশে আর কি। আচ্ছা, আর একটা প্রশ্ন, এই বৈষ্ণবী চরে ভালো ছিল না এই চরে বর্তমানে ভালো লাগতেছে গরু লালন পালন ক্ষেত্রে? গরু লালন পালন ক্ষেত্রে এই চরই ভালো। এই চরে ভালো? এই চরে যদি আমরা এখানে এসে বাড়ি ঘর করি, গরু লালন পালন করি, বিশাল বড় বড় খামার করি, ঠিক আছে, তাতে কোনো সমস্যা হবে? এই চরের আশেপাশে মানুষজন দূর থেকে মানুষজন আসে চরে, আসে তো কত মানুষ ঘুরতে। এমনি কোনো রিস্ক আছে মানুষের জন্য, দূরের মানুষের জন্য, আমাদের জন্য? না, হ্যাঁ, রিস্ক নাই। এই যদি আমরা এই চরে তোমাদের মতো থাকি, জমি জমা রাখি, গরু বাছুর লালন পালন করি, তাতে এলাকার মানুষজন কোনো সমস্যা হবে? না। হ্যাঁ, খাজনা মাজনা নেয় না, ট্যাক্স ম্যাক্স নেয় না? আমি একটা কথা শুনছি, একজনের জমি বলে আরেকজন দখল করে বলে খুন খারাপ হয়ে যায়, এরকম সমস্যা? না, সমস্যা তো আমি শুনি নাই। দেখো না কখনো? না। প্রাণ প্রিয় বন্ধুরা, আজকে ভিডিও কিন্তু সেই প্রধান আকর্ষণ সবুজ আলী মোল্লা, তাকে কিন্তু দেখা যাচ্ছে সামনে গরু নিয়ে আসতেছে। তার সাথে আমরা আজকে কথা বলবো মনোযোগ সহকারে। পুরো ভিডিওতে সবুজ আলী মোল্লা কথাগুলো আপনারা বাস্তবে শুনুন। তাকে কিন্তু এখন দেখা যাচ্ছে, আসুন সবাই জেনে নেই তার মনের কথাগুলো এবং সে কেন ব্যবসা বাদ দিয়ে এসেছে এই দুর্গম চরের মাঝখানে। একজন থেকে আরেকজন আসতেছে। প্রতিষ্ঠান হইলে মনে করেন যে কাকা, আপনার নাম? আমার নাম সবুজ আলী মোল্লা। সবুজ আলী মোল্লা, আপনি আগে কি করতেন আর এখন কি করেন? মোটামুটি 10-12 বছর আগে থেকে আমি বেকু গাড়ির ব্যবসা করতাম, এসকেভেটরের। মানে এসকেভেটর বেকুর ব্যবসা করতেন? মানে ওটা মানে কিনে নিজেরই ছিল? আমার নিজেরই ছিল। কয়টা ছিল? 4টা গাড়ি ছিল আমার। ও বাবা, 4 টাকা তো অনেক টাকা দাম। হ্যাঁ, ওগুলা এখন কি করছেন? ওগুলো বিক্রি করে দিয়ে এখন এই ক্ষেত খামারের কাজে লাগিয়ে পড়ছি। তার মানে এই যে এই চরের মাঝে, প্রকৃতির মাঝে গরু ছাগল হাঁস ছাগল ভেড়া নিয়ে এইগুলা চাষাবাদ নিয়ে আপনি ব্যস্ত এখন? হ্যাঁ, গাড়ি ব্যবসা ছেড়ে দিচ্ছেন? আচ্ছা, গাড়ি ব্যবসা যে ছেড়ে দিলেন, তাতে কি মনে হয় না যে আপনি আগেই ভালো ছিলেন না বর্তমানে ভালো আছেন? গাড়ির ব্যবসার ভিত্তি কি, প্রথম যে সময় গাড়ির ব্যবসা গেছিলাম তখন গাড়ির ব্যবসাটা উন্নত মান ভালো ছিল, ভালো ছিল, ইনকাম ছিল। এমন ডাউন খাইছে, গাড়ির কোনো ব্যবসা নাই। তবে আলহামদুলিল্লাহ আমি এই খ্যাত দেখলাম, চিন্তা ভাবনা করে দেখলাম যে সৎ পথে ভাত খাবার গেলে কৃষি পথে যাইতে হবে। তো এই কারণে আইসি, আলহামদুলিল্লাহ আজকে 3 বছর আইসি মোটামুটি। তা আল্লাহ আমার যাই হোক ভালোভাবেই চলাইতেছে তাই মালিক। তার মানে ভেকু এবং গাড়ি ব্যবসা বাদ দেওয়ার পরে ওইখান থেকে প্রাকৃতিক ভাবে গরু ছাগলে আপনি লাভবান এবং মনেও শান্তিতে আছেন? মনেও শান্তিতে, অনেক সুখী শান্তিতে আছে দেখা যায়। তাহলে আপনি কি ভুল করেন নাই, সঠিক পথেও নাইছেন? আমার সঠিক পথেই আছে। আচ্ছা, কয়টা ছাগল ভেড়া বিক্রি করছেন এবার? আমি মোটামুটি 7টা ছাগল, একটা ভেড়া বিক্রি করছেন। এই দে? হ্যাঁ। কতদিন ধরে এই চর আসছেন? মোটামুটি আমি আসার বয়স তো 2.5 থেকে 3 বছর, মানে এই বছর ওই ছাগলটা কিন্তু এই বছর কর না। আমি বলতেছি এই চরে আসছেন মোট কতদিন ধরে আপনি? 3 বছর। 3 বছর না? তাতে কি মনে হইতেছে না যে এই চরে এসে আপনি ভালো কিছু করছেন বা ভালো একটা জায়গায় আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। এই চরটা তাতে থাইকা খাইয়া চলাচল করে মানুষের সাথে বসবাস করে শান্তি পাইতেছেন কেমন? খুবই ভালো। ভালো না? কোনো চোরডা একবারে গরু বাছুর
আগলা খাইতেছে, চোর ডাকাত ঝামেলা নাই। না না এই যে আপনার পিছনে ওই যে হাজার হাজার গরু, শত শত গরু, ছাগল ছাড়ে দিছে, মালিকও দেখতেছি না। মালিক তো আমাদের গ্রামের তো ব্যাগ গরু না, ওই চাটির যে ভাটা না, ওই গরু কিন্তু ছাড়িয়ে দেয়, চলে আসে, একা একাই আসে। আবার সন্ধ্যা বিকাল হলে আস্তে আস্তে একাই চলে যায়, একাই আস্তে আস্তে খাচ্ছে। তার মানে স্বাধীন, মানুষের স্বাধীন, গরু বাছুরও স্বাধীন। না এটা কিন্তু একটা বিশাল বিষয়। অন্যান্য জায়গায় আপনার পুরান গ্রামে কিন্তু পারবেন না, গরু ছাড়িয়ে দিলে বা অন্য জমিতে যাইবো বা অন্য ফসলের জমিতে যাইবো, রাগ করবো, ঝগড়া লাগবো, নানান সমস্যা। এই চরে কিন্তু এরকম সমস্যা নাই। আর ঘাসের যেরকম অবস্থা দেখতেছি, তাতে তো মনে হয় বাংলাদেশের শ্রেষ্ঠ জায়গা হিসাবে ঘাস হিসেবে, ঘাসের জায়গা দেখেন না, ওই ভাটাতে শুরু করে এই অত্র এলাকায় খালি ঘাস আর ঘাস, ঘাস আর ঘাস, ঘাস। ওই ভাটার তো কম করে 2 কিলো পশ্চিম তো গরু ছাড়ে দেয়, ওই খালি ভাটার রাস্তায় এনে দিয়ে গেলি, গরু এবার ধুলার পার করে দিলি, একাই খাইতে, দিন ভরে খাতে খাতে আসিয়ে আবার চলে যাবো। আর একটা বিষয় হলো, এই চরে না বসবাস যে করতেছেন না, আপনাদের নিজেদের ব্যক্তিগত কোনো সমস্যা হয় কিনা চলাচলের ক্ষেত্রে? আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় না, পারো তো সব নাওদান আছে। আচ্ছা, ধরেন যে না আপনি যেরকম বসবাস করতেছেন, আপনার মতো আমি যদি এখানে বসবাস করি বা আমার মতো যদি আর 10টা মানুষ দূর থেকে এই চরে আসে, হ্যাঁ, আপনাদের সাথে কি বসবাস করতে পারবো বা আমরা পারুম? আলহামদুলিল্লাহ, যদি আমরা লোক হিসেবে ভালো হই, পারবি, সে যদি ভালো হয় পারবে। আচ্ছা, আর একটা বিষয়, এখানে যে গরু লালন পালন করতেছে, আপনার বাড়িতে গরু কয়টা, ছাগল কয়টা, ভেড়া কয়টা? আমার বাড়ি আপাতত এখন বাড়ি মনে হয় গোটা 20-22টার মতন ছাগল আর ভেড়া আছে। 22টার মতো ছাগল ভেড়া আছে। আর গরু 8টা বিক্রি করছি। ও 8টা বিক্রি করছেন, তার মানে বিক্রি করলাম, তার মানে 30টা ছিল ছাগল ভেড়া, 30টা ছিল। আচ্ছা, 31টা ছাগল ভেড়া আপনার ছিল। আচ্ছা, যদি এই যে 31টা যে লালন পালন করতেছেন, তাতে কোনো হিমশিম খেতে হয় না? হিমশিমের ভিত্তি আপাতত কিছুই নেই, আমাদের হিমশিমের ভিত্তি একটু বর্ষা মাস যখন আসে তখন হয়তো কিছু দূরে দূরতে হয়তো ঘাস কাটিয়ে এনে খাওয়া। না, আমি বলতেছি কোনটা, এই যে একসাথে অনেকগুলো ছাগল গরু লালন পালন করা, যেটা হিমশিম খাওয়া, অনেকে কিন্তু না মানুষ রেখে খাওয়ায়, এরকম কোনো ঝামেলা হয় না আপনাদের? না, আমাদের কোনো ঝামেলা নাই। আমরাই মানে এটা বাড়ি ব্যাপারে, হয়তো আমার বাড়ির লোক আছে, আমার আম্মা আছে, দেখা গেল যে এক সময় আমি বাড়ি থাকতেছি না, তারা দেখতেছে। আচ্ছা, আবার তারা বাড়িতে, আমি বাড়িতে আছি, এই যে আমি যেমন এখন চোহার ভিত্তি ছাগল তারা বাড়িতে আছে, নিয়ে আইছি, তারা বাড়িতে। আচ্ছা, এইভাবে মিনতাল করে দেখাশোনা করেন, মানে খালি শুধু দেখে রাখা, মেনু তো ছিল একটু দেখে রাখতে পারলি না, যাতে কুকুর আর শিয়ালে ঝামেলা না করে, এইটাই তো মেন, তাছাড়া কোনো সমস্যা নাই। তাছাড়া কোনো সমস্যা। আচ্ছা, আপনার 30টা ছাগল, 31টা ছাগল ভেড়া ছিল, গরু কয়টা? গরু এখন বর্তমান আমার বাড়ি 7টা আছে। 7টা আছে। যেমন আপনি একজন মোটামুটি মধ্যম বয়সী ইয়াং মানুষ, আপনার যদি দেখা গেলো যে আল্লাহ টাকা আরো বেশি পরিমাণ দিত, আপনি যদি 100টা গরু লালন পালন করতেন এই সরে, তাও কি কোনো সমস্যা হইতো? কোনো সমস্যা নাই। যদি 200টা ছাগল ভেড়া লালন পালন করতেন, তাতে কোনো সমস্যা হইতো? কোনো সমস্যা নাই। নি টেনশন ছাগল লালন পালন করতে পারতেন, ঠিক আছে না? আচ্ছা, তাহলে বড় খামারিদের কিন্তু এই সব জায়গা যারা বড় বড় খামার, আমরা তো টাকা নাই, আমরা কিন্তু পালন করতে পারি না। বড় বড় খামার আল্লাহ দিলে পারে, তারা চাষবাস করলে কিন্তু তাদের এখানে এই এলাকা, যেমন আমি কোনটা বলতে চাইতেছি, একটু অফ করে। আপনার মতো যদি দেখা গেলো যে আমি চাই না অন্য কোনো ব্যবসা বাণিজ্যকে বাদ দিয়ে এখানে আসুক, কিন্তু অন্য ব্যবসা বাণিজ্য থাকার পাশাপাশি যদি এই গরু ছাগল ভেড়া এই প্রান্তিক চরে যদি লালন পালন করে, তাতে কি মনে হয় না যে না বেকুর থেকে ভালো কিছু এখানে হতে পারে? বেকুর ব্যবসার চেয়ে আমি তো মনে করি শিল্পপতি ব্যবসার চেয়ে এই কৃষিকাজের ব্যবসা যদি আর্থিক থাকে, টাকা পয়সা থাকে, এটা কিন্তু উন্নত মান বেশি আসলে করতে হবে, কষ্ট করতে হবে। যে নিজে এটা খেয়াল করে করানি লাগবে লোকজন দেয়, অন্য লোকজন করাইলো, হে মারি ধরে খাইলো, ওই যে ব্যবসায় মহাজন লস পড়ে যাবে। অবশ্যই অবশ্যই অবশ্যই। আর যদি কোনো মারি ধরে না খায় কেউ, যদি সঠিক পথে রাখে, আল্লাহ আমি এত মনে করি, আশা করি শিল্পপতি ব্যবসার চেয়ে আবি যাবি গাড়ি কিংবা ইটির ব্যবসার চেয়ে এই গরু ছাগলের ব্যবসা, এই গরু পালনের ব্যবসা, কৃষি চাষবাসের ব্যবসা, এটা কিন্তু ভালো একটা করি। এই ধরনের হইলে আমাদের এলাকায় দিতে পারবেন, যেমন তারা যদি আসে, আমি জমি এলাকায় কিন্তু আপনাকে জমি এলাকা সাহায্য করবে। হ্যাঁ, জমি এলাকার কাছে তাদের কাছে, যেমন বড় একটা ফ্যাক্টরি, মিল ফ্যাক্টরি বা গরু বাছরে যদি খামার টামার হয়, এই আশেপাশে মানুষ 10 জন চাকরি করতে পারবে, ইনকামের রাস্তা বাড়বো, এই জমি জমা দামও বাড়বো, এবং এখান থেকে তারা স্বল্প আয়ে, মানে স্বল্প খরচে এই গরু ছাগল ভেড়া লালন পালন করে নিয়ে যেতে পারবে। কথা কি সত্য? ঠিক আছে। বড় একটা খামার যদি আমাদের এলাকায় আসে, আমাদের জন্য ভালো। কি কারণে? বড় একটা খামার, তখন সরকারের একটা নজর থাকে, ওখানে সরকারের একটা নজর থাকবে, এই এলাকাটা
যাতে এখানে বড় একটা প্রতিষ্ঠান আছে, তাই কিন্তু সরকারের সবসময় এটা আমরা কিন্তু একটু আরামের অবশ্যই সরকারের তরফ থেকে। তখন আরো দেখবেন যে আর বড় বড় এমপি মন্ত্রীরা যারা টাকা পয়সা আছে তারাও একজন দেখে আর একজন আসতেছে। এই যে চরে যে গরু ছাগল লালন পালন মানুষ করতেছে, এটা তো আপনারা প্রান্তিক যে খামারি বা দেশের যে গ্রাম অঞ্চলের যে মানুষগুলা সবাই তো এখানকার স্থায়ী, তাই না, আশেপাশের। এখন যাদের টাকা আছে, ঢাকা শহরে বড় বড় জায়গা বড় বড় খামার করছে, ওদের কিন্তু টাকা আছে, ওই রকম যদি বড় বড় খামার যদি এই চরে করে, করতে পারবো না? পারবি, হ্যাঁ পারবি। যেমন এখান থেকে ভালো পারবে, ভালো পারবে। ওইখানে কিন্তু না ঘাস লালন পালন করতে হয়, মানুষ দিয়ে লালন পালন করতে হয়, মানুষ দিয়ে দেখাশোনা করতে হয়, এবং একটা গরু যদি 50,000 দিয়ে কিনে 1.5 লাখ টাকা যদি বিক্রি করে, ওইখানে আরো 50,000 খরচ আছে। এই চরে আমি তো মনে কোনো খরচই নাই, কথা কি সত্য? কথা ঠিক আছে। আচ্ছা, আর একটা বিষয় হলো, ওই ঢাকা শহরে বা শহর এলাকা যারা গরুর খামার করে, তারা যদি এই চরে খামার করে, কতটুকু আপনি লাভ লোকসান দেখেন? ওইখানে থেকে লাভ কি দ্বিগুণ হারে হইতে পারে না? ওই পুরিনার্সে এই জায়গাটা লাভবান অনেক বেশি হবে। মানে ওখানে যেখানে একটা গরু পিছনে ঘাস কাটা লাগবে, জমি রাখতে হয়, জমির দাম বেশি, জমি রাখতে হয়, ঘাস রোপণ করতে হয়, ঘাস কাটতে হয়, সেই ঘাস কাইটে আবার খাওয়াইতে হয়, তারপর গরু গোসল করাইতে হয়, তারপরে মনে করেন যে রাত ভরে পাহারা দিতে হয়, নানান সমস্যা। আমাদের এলাকায় ওই সমস্যা নাই। আমাদের এলাকায় জমির দামও কম, আর তারপর খোলা শহরে গরু পালা, টাটিতে গরু, যে গরু 6 মাসে বলবে, আমি আশা করি আমাদের এলাকায় সেই গরু 4 মাসে সেই গরু হবে। কি কারণে? আমাদের এলাকা খোলা মেলা, তো কোনো প্রয়োজন নাই, কোনো নাই। এই কারণে এই এলাকার গরু বাছুর কিন্তু অতি টাকা কিন্তু মোটা হয়, তাই না? আচ্ছা, এই ঢাকা শহরে, এই বাবা তুমি হলো ঢাকা শহরে গাবতলিতে গরু নিয়ে গেছি, আমাদের এই আরিচাঘাট চরের কথা শুনলে পারে না, যে কোন সাহেবরা গরু কিন্তু আগে ধরে, কারণ এটা ওই চরের ঘাস খাওয়াই না, প্রাকৃতিক একবারে খাঁটি, কোনো ই নাই, বুঝতে পারছি। একেবারে এটা 100% শিওর। আমাদের আরিচাঘাটের কথা বলে এই ঢাকার বাজারে, যে কোন বাজারে গরু কিন্তু আগে ধরে। এবার আমি 2টা গরু নিয়েছিলাম আমার গ্রাম, তো তাতে 1 গাড়ি গরু গেছিল, কিন্তু একদিনই গেছি। আচ্ছা, আপনার কাছে খেয়াল করে দেখছেন, ঢাকার মানুষ কিন্তু না এই গরু ছাগল ভেড়াকে খাওয়ায়, আপনার ওই যে স্বাস্থ্য হওয়ার জিনিস খাওয়ায়, এটা কি সত্য না? কিন্তু এই যে প্রান্তিক, আপনার কথা বাদ দিলাম, আপনাদের মতো তো আরো মানুষ আছে এই যারা এখানে গরু বাছুর লালন পালন করে, তারা কেমন কিছু খাওয়ায় কখনো? আমাদের এলাকায় ওই সব জিনিস নেই। আমাদের এলাকায় মানে ঘাস, তারপর ধানের খ্যাটের হইলে খাওয়ায়, এই যে মাসকলের কেনা জাতীয় কিছুই নাই, মাসকলের ভুসি বাড়িতে হবে, ফেসারি ভুসি, গমের ভুসি কিনা খাওয়ান, এই মাসকলের ভুসি, তারপর ফেসারি কালার ভুসি, এইগুলোই বেশিরভাগ খাওয়ায় আমাদের এলাকায়। আচ্ছা, হয়তো যদি ভবিষ্যৎ ঠেক পরে দেখা যায় যে হয়তো 1 বর্ষাকালে 1 বস্তা ওই বর্ষাকালে গমের সালমাল এইটাই দেখা, অথবা যে গরু বিক্রি করার সময় কিছু স্বাস্থ্য বাড়ার জন্য ওই কোনো ওষুধপাতির কোনো ধারে না, তাই না? আমাদের এলাকায় বেশিরভাগ এই ঘাস আর খ্যার আর যে ফেসারি ভুসি আর মাসকলের ভুসি, এইটাই বেশি, বুঝতে পারছি। আর হয়তো ঠেক বলে কেউ ওই 2-1 বস্তা গমের চাল আইনে খাওয়ায়। তার মানে একবার সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে এখানে গরু ছাগল ভেড়া লালন পালন হচ্ছে। ঢাকা শহরে গরু মাংস এবং এখানকার গরু মাংস আপনি কি মনে করেন না রাত আর দিন তৈরি হওয়া অনেক অনেক? একটা গরু শোনেন, একটা গরু ফিট খাওয়ায় না গরু, আর এই যে ধরেন যে বিভিন্ন ওষুধপাতি খাওয়ায় না গরু, ওই গরুর গোছের চেয়ে এই যে হাইটে যে গরু গুনে খাইতেছে ঘাস, এই গরুর গোস্ত অনেক তফাৎ আছে, অনেক তফাৎ। যেমন সিম্পল আমি আপনার একটা উদাহরণ দিই, এই যে ছাগলটা, এখানে কিন্তু আমার তো মনে হয় যে ভুসিতে দুরস্ত কিছুই খাওয়ায় না, কিছুই খাওয়ায় না। এই যে ছাগলটা স্বাস্থ্য আমি নিজে দেখতে পাচ্ছি, একবারে টোটাল চিকচিক করতেছে, কিছুই খাওয়ানো হয়নি, তো শুধু এই যে এইভাবেই খাবার খাচ্ছে, কথা কি সত্য? না, কোনো কিছুই মিথ্যে কিছুই না, একবার স্বাধীন, ও নিজে কিন্তু স্বাধীন। সকাল তো ছাইড়ে দিছি, খাইতেছে। এই যে এই বেলা পরে বাড়ি যা ছিল, এই যে এখন দাবরা আপনাকে সামনে তুমি দাবরাই। বুঝতে পারছি। যাই হোক ভাই, আপনার নামটা কি? আপনার সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো, আপনি খুব রসিকা মানুষ, আপনার কথার সাথে কথা বলে আমার মন ভরে গেছে, সত্যি কথা। কি নাম বলেন? আমার নাম সবুজ আলী মোল্লা। সবুজ আলী মোল্লা। আচ্ছা, আমরা যদি কেউ এই চরে খামার করি, আপনাদের সাথে মিলেমিশে থাকতে চাই, আপনারা কি সাহায্য করবেন? আলহামদুলিল্লাহ করবো না, মানে এই চরে মানুষকে আন্তরিকভাবে মানে নিব আমাদেরকে। হ্যাঁ, বড় একটা খামার আসলে ওদের দেখায় আর 10টা মানুষ আসবে, আরো দেশের এলাকায় মানুষ করবি ভালো,
দেশে উন্নতি হবি। এইটা হলো তার মানে কি আপনার এই চরের মানুষ কি চান দূরে মানুষ সেখানে এসে বড় বড় খামার করুক, এখান থেকে হাজার হাজার লিটার দুধ উৎপাদন হোক? এটা তো আমার মানুষ কি ভাবে ওটা আমি ভাবি না, আমি ভাবি দেশের উন্নতি হবি, এইটা আমি কিন্তু ভাবি। যদি বড় একটা খামার আসে দেশে, তো তারা যদি আসে না, এই যে বড় বড় না, এই যে বড় বড় ফ্যাক্টরি ঢাকা শহরে আপনি হিসাব করে দেখেন না, ওইখান থেকে গাভী দুধ উৎপাদন করে এবং সেই দুধ বিক্রি করে। এইখানে কিন্তু প্রান্তিক যদি এই প্রাকৃতিক ভাবে যদি এরকম দুধ উৎপাদন করে, আমার তো মনে হয় ওই দুধে ভিটামিন আরো বেশি। কথাই সত্য। আচ্ছা, যেমন সাবার কামাল মজুমদারের মেল আছে খামার বাড়ি, ওই মেলে যে সব যেভাবে একটা করতেছে, এই ধরনের যদি এই শহরে একটা করে তাহলে অনেক লাভবান হবে, আমাদের দেশের মানুষও কিন্তু উন্নয়ন বেশি হবে, এই জমিগুলোর দাম আরো বাড়বে, জমি জমারও উন্নতি হবে। আচ্ছা ঠিক আছে, আপনাকে অনেক কথা বললাম, কিছু মনে নিয়েন না, ভালো থাকবেন। রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।